আলাইকুম সবাইকে। সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একটি স্পেশাল ক্যারিয়ার সেশনে। আপনারা সবাই জানেন এক্সিস মেডিকেল স্কুল এই করোনাকালীন সময়েও আমাদেরকে উপহার দিয়েছে 2000-এরও বেশি ভিডিওস, যেখানে আমরা করতে পেরেছি দেশের লেজেন্ডারি প্রফেসরদের ক্লাস। তার পাশাপাশি কিন্তু থেমে নেই ক্লিনিক্যাল সেশন এবং ক্যারিয়ার সেশন। আজকে তেমনই একটি স্পেশাল ক্যারিয়ার সেশন নিয়ে আমরা চলে এসেছি এবং আমাদের সাথে যুক্ত আছেন একজন স্পেশাল ভাইয়া, ডক্টর ইমরান কায়েস ভাইয়া। ভাইয়া কমপ্লিট করেছেন এমআরসিএস এবং কর্মরত আছেন অ্যাজ ক্লিনিক্যাল ফেলো, জেনারেল অ্যান্ড ব্রেস্ট সার্জারি ডিপার্টমেন্ট ইন চিলেস অ্যান্ড ওয়েস্টমিনিস্টার এনএইচএস ট্রাস্ট, ইউকে। আমাদের সবারই কম বেশি স্বপ্ন থাকে যে এমবিবিএস কমপ্লিট করার পরে এমআরসিএস ডিগ্রি নেওয়ার, এবং সেই সম্পর্কে আজকে আমরা ডিটেইলসে জানবো ভাইয়ার কাছ থেকে। তো চলুন দেরি না করে ভাইয়ার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, তোমাদের কি খবর? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভাইয়া, আমরা জানি যে এমবিবিএস কমপ্লিট করার পরে কম বেশি সবাই আমরা চুজ করি যে এমআরসিএস ডিগ্রিটা করার, কিন্তু আমরা অনেকেই এর পুরো প্রসেসটা সম্পর্কে ভালোভাবে জানি না। তো ভাইয়া, আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে আপনি যদি এমআরসিএস ডিগ্রির প্রসেসটা সম্পর্কে আমাদেরকে বলতেন। আচ্ছা, এমআরসিএস সবাই করতে চায় তা না, কেউ কেউ এমআরসিপি করতে চায়, কেউ কেউ এমআরসিওজি করতে চায়। যারা সার্জারিতে আগ্রহী তাদের জন্য এমআরসিএস। আর আমি আসলে একটু দেরিতে শুরু করছি। আমি যদি এখন মনে করো, আমি আসলে সরকারি চাকরি করেছি বেশ কিছুদিন। আমার পোস্টিং ছিল ঝিনাইদহ, তারপর ঢাকা মেডিকেল কলেজ এবং এফসিপিএস পার্ট 1 করলাম, এবং আমার আগ্রহ ছিল দেশে কিছু করার, কিন্তু নানা কারণে আসলে আমি আমার ক্যারিয়ার পাথটা এইভাবে চুজ করেছি। এখন এমআরসিএস এ যদি বলি, আমার একটা ছোট স্লাইড আছে, আই উইল ট্রাই টু শো ইউ দ্য স্লাইডস, যে কিভাবে আসলে এমআরসিএস করা যেতে পারে। সবার আগে যেটা আমার কাছে মনে হয় যে যদি কেউ সত্যিকার অর্থে সার্জারিতে ক্যারিয়ার করতে চায় ইউকে তে, তাহলে এমআরসিএস একটা খুব চমৎকার ডিগ্রি। এটা কিন্তু একটা ডিগ্রি, আসলে প্রেস্টিজিয়াস ডিগ্রি। মোটামুটি সারা পৃথিবীর বিভিন্ন দেশে এটা ডিগ্রি হিসাবেই তোমার স্বীকৃত। এমন না যে এটা ডিগ্রি না বা এটা একটা এন্ট্রি লেভেলে কিছু একটা, তা না, এটা আসলেই সত্যিকার অর্থে ডিগ্রি। এবং এটা করতে চাইলে তুমি তোমার আগে ফিক্সড হতে হবে যে তুমি সার্জারিতেই ক্যারিয়ার করবা, তাহলে তুমি এমআরসিএস দিবা। আর এমনিতে যারা ইউকে আসতে চায় তাদের ইউকে আসার অন্যান্য অনেক রকমের পথ আছে। যেমন আমার মনে হয় সবচেয়ে ভালো পথ জুনিয়রদের জন্য হচ্ছে প্ল্যাব। তারা প্ল্যাব দিয়ে শুরু করলে ভালো হয়। এবং প্ল্যাবের সুবিধাটা হচ্ছে কি, প্ল্যাব দিয়ে তুমি যে কোনো জায়গায় কাজ করতে পারবা, সেটা সার্জারি হোক, মেডিসিন হোক, গাইনি হোক, ইএনটি হোক, ইউরোলজি হোক, নানা জায়গায় কাজ করতে পারবা। এবং সেই কাজ করার 1-2 বছর একটু অভিজ্ঞ হলে তখন তুমি বুঝতে পারবা যে এনএইচএস এ বা ইংল্যান্ডে কোন সেক্টরটা তোমার কমফোর্টেবল মনে হচ্ছে, কোন সেক্টরে কাজ করলে তুমি ভালো করবে। এখন বাংলাদেশের এনভায়রনমেন্টে সার্জারি যেরকম, এই দেশের এনভায়রনমেন্টে সার্জারি, এই দেশের এনএইচএস এর বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম, তারপরে ধরো হসপিটাল এনভায়রনমেন্ট, সবকিছু মিলে আমাদের এখানকার সার্জারি বাংলা সার্জারির সাথে মিলানো আসলে একটু কঠিন। তুই বাংলাদেশে যেভাবে মনে করছিস আমি এভাবে কাজ করবো, এভাবে সার্জন হব, আর এখানকার সার্জন হওয়ার পুরো প্রক্রিয়াটা আসলে একটু ডিফারেন্ট। এই জন্য যারা জুনিয়র তাদের জন্য সবচেয়ে ভালো, আমি সবসময় বলি যে প্ল্যাব করে আসলে। আর এমআরসিএস নিয়ে যেহেতু আমি কথা বলবো, তাহলে এমআরসিএস এর আমার কিছু স্লাইড আছে। লেট মি শো ইউ সাম স্লাইডস, যদি স্লাইডটা দেখা যায়। ভাইয়া আরেকবার ওপেন করেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। সম্ভবত হচ্ছে না, আমাকে যেতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে? জি ভাইয়া, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি যেহেতু আমি এমআরসিএস করে আসছি এবং আমি এমআরসিএস নিয়েই কথা বলবো, সুতরাং যারা অন্য ধরো এমআরসিওজি বা প্ল্যাব করতে চাও তাদের জন্য আসলে এই সেশনটা না। তো এমআরসিএসটা যদি আমি বলি, সবার আগে তোমাকে ঠিক করতে হবে তুমি সত্যিকার অর্থে সার্জন হতে চাও। ঠিক আছে, তুমি যদি সার্জন হতে চাও তাহলে তোমাকে
এমআরসিএস অবশ্যই করতে হবে দেশে, যে কোনো একটা তোমার যে কোনো একটা পর্যায়ে আসার আগে করতে পারো বা এসেও করতে পারো। আসার আগে করলে যেটা সুবিধা আছে সেটা হচ্ছে তুমি এখানে সার্জিক্যাল লাইনে তুমি চাকরিটা পাবা, ঠিক আছে? তোমার প্ল্যাব লাগবে না, অন্য কোনো কিছু লাগবে না। সরাসরি তোমার যদি এমআরসিএস হয়, সাথে যদি তোমার ওইটি বা এলটিএস থাকে, তুমি জিএমসি জিএমসি তে তোমার তোমার একটা নাম্বার পাবা জিএমসি তে, যেহেতু তোমাকে রিকগনাইজ করবে এবং তুমি বাংলাদেশে বসে চাকরি ইন্টারভিউ করতে দিতে পারবা স্কাইপির মাধ্যমে বা জুমের মাধ্যমে। সেখান থেকে তুমি চাকরি নিয়ে সরাসরি ইংল্যান্ড আসতে পারবা। এটা আমি আমার আমার পাথওয়ে যেটা ছিল। এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই এমআরসিএস এলিজিবিলিটি কি, আসলে এমআরসিএস দিতে হলে কি কি লাগে? এমআরসিএস দিতে হলে সবার আগে যদি আমরা যাই এলিজিবিলিটির দিকে, তোমার একটা এমবিবিএস ডিগ্রি লাগবে এবং তোমার একটা সার্টিফিকেট লাগবে এমবিবিএস এর। তোমার সেজন্য তোমাকে, যেহেতু আমাদের দেশে আমরা ইন্টার্নি না করার আগে সার্টিফিকেটটা দেই না, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ইন্টার্নি শেষ করতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে কোন কোন মেডিকেল কলেজ জিএমসি রিকগনাইজড, এটা তোমাকে একটু দেখতে হবে। যদি আমার আমার ধারণা বাংলাদেশের বেশিরভাগ মেডিকেল কলেজই আসলে জিএমসি রিকগনাইজড। খুব হাতে গোনা কয়েকটা আছে যারা আসলে রিকগনাইজড না। তোমাকে এটা একটা ওটা একটা লিস্ট পাওয়া যায়। আর তোমার যদি যে কোনো কোয়ারি থাকে যে আমার মেডিকেল কলেজ কি রিকগনাইজড কিনা, সেক্ষেত্রে তুমি ওদেরকে জিএমসি থেকে একটা সরাসরি মেল করতে পারবা মেডিকেল কলেজের নাম দিয়ে, ঠিক আছে? তাতে কোনো সমস্যা নাই, ওরা তোমাকে দেখবা। ওরা ওরা ভেরি প্রফেশনাল, দে আর ভেরি প্রফেশনাল। এটা আমাদের আমাদের দেশের বিএমএ বা এরকম না যে তোমার তোমার মেইল কেউ পড়বে না, তোমাকে কেউ পাত্তা দিবে না, এরকম না। তোমাকে অবশ্যই তারা তারা প্রফেশনালি ডিল করবে এবং তোমাকে বলবে যে না তোমার মেডিকেল কলেজ কি রিকগনাইজড কি রিকগনাইজড না, ঠিক আছে? আরেকটা অনেকে অনেক মাঝখানে আমি একটা কোন একটা ভিডিও থেকে একজন বলতেছিল যে আমি বেসরকারি মেডিকেলে পড়ি, আমি কি এমআরসিএস দিতে পারবো কিনা বা এরকম কিছু। সরকারি বেসরকারি মেডিকেল বলে আলাদা কিছু হয় না, ঠিক আছে? এটা আমরা আমাদের দেশে বানাইছি। আসলে সব মেডিকেল কলেজই একটা ইউনিভার্সিটির আন্ডারে, এটা সরকার বা বেসরকারির আন্ডারে না, ঠিক আছে? এবং ধরো আমি সলিমুল্লাহ মেডিকেলে পড়েছি, আমারটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। আবার হলি ফ্যামিলি মেডিকেলে যারা পড়ো তারাও ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে? তারপরে ধরো যারা ন্যাশনাল মেডিকেলে পড়ো তারাও ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। সুতরাং এগুলো সব সমান, এসব এসব সরকারি বেসরকারি আলাদা করার কিছু নাই। একটু পয়সা খরচ বেশি হয় বেসরকারি ইয়াগুলোতে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে টাকা বেশি লাগে। সরকার যেহেতু অন্য অন্য মেডিকেল কলেজগুলোতে টাকা দিচ্ছে আলাদা করে। সুতরাং কেউ ধরো শাহাবুদ্দিন মেডিকেলে পড়ো বা ধরো কোনো একটা উত্তর উইমেন্সে পড়ো, যেখানেই পড়ো কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তুমি অবশ্যই এমআরসি দিতে পারবে, প্ল্যাব দিতে পারবে, এমআরসিপি দিতে পারবে। এবং এবং তুমি নিজে খুব খারাপ ছাত্র ভালো ছাত্র এসবও পার্থক্য খুব একটা করার দরকার নাই। তুমি যদি মেডিকেল লাইফে এমবিবিএস লাইফে খুব বেশি ফাঁকিবাজি না করো, নর্মালি পাশ করে আসো, যদি মামা চাচা তোমার মন্ত্রী ছিল তারপরে তুমি ফোন টোন দিয়ে পাশ করেছো এরকম না হয়, তাহলে অবশ্যই তুমি এমআরসিপি এমআরসিএস প্ল্যাব এসব পাশ না করতে পারো আমি কোনো কারণ দেখি না। যথেষ্ট প্রেডিক্টেবল পরীক্ষা, হ্যাঁ। আর 2 নাম্বার হচ্ছে অনেকে ধরো আমি শুরুতে বলতেছিলাম যে জুনিয়রদের জন্য প্ল্যাব ইজ বেটার, প্ল্যাব ইজ অলওয়েজ বেটার। প্ল্যাব করে আসলে তুমি 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 এই এনএইচএসটা বুঝতে পারবা, এনএইচএস এর স্ট্রেস ধরতে পারবা যে কোন লাইনে স্ট্রেস বেশি কোন লাইনে স্ট্রেস কম, তুমি কি ধরনের লাইফ পছন্দ করতেছো, সবকিছু মিলে একটা সিদ্ধান্ত নেওয়াটা ভালো, ঠিক আছে? আর বাংলাদেশে বসে সিদ্ধান্ত নেওয়ার থেকে। আর যদি কেউ এমআরসিএস আসলে দিতে চাও, সার্জন হতে চাও, তার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আমি বলবো কিছুদিন ট্রেনিং করা সার্জারিতে, ঠিক আছে? 1 বছর বা 1.5 বছর একটা ট্রেনিং যদি তোমার সার্জারিতে থাকে অনারারি হিসাবে ঢাকা মেডিকেল বা যে কোনো মেডিকেলে, আমি 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 আমার কাছে মনে হয় তোমার যদি সবচেয়ে ভালো হয় যে 6 মাস ক্যাজুয়ালিটিতে ঢাকা মেডিকেল বা অন্য কোনো জায়গায়, ঢাকা মেডিকেলে ক্যাজুয়ালিটি ভালো, সাথে যদি অন্য কোথাও একটু অর্থোপেডিক্স করতে পারো, আর 6 মাস বা 1 বছর যদি ঢাকা কোনো একটা ভালো মেডিকেলে সার্জারি ডিপার্টমেন্টে কাজ করতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কেন সুবিধা হবে এটা আমরা আস্তে আস্তে আজকে অন্য অন্য স্লাইডে দেখতে পারবো। তাহলে আমরা প্রশ্নের ধরনে ওরা জানতে চায়, সেক্ষেত্রে তোমার যদি ওয়ার্ক বেসড কিছু নলেজ থাকে সেটা ইট উইল হেল্প ইউ, ঠিক আছে? আমরা যদি পরের স্লাইডে যাই, স্লাইড দেখা যাচ্ছে তো না সেতু? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা যদি পরের স্লাইডে যাই, আসলে অনেকের প্রথম কথা হচ্ছে ইটস এ ভেরি এক্সপেন্সিভ এক্সাম, ভেরি এক্সপেন্সিভ। বাংলাদেশের কথা যদি আমি চিন্তা করি, এটা অনেক খরচ। দেখো 550 পাউন্ড লাগে তোমার। আমি এটা লেটেস্ট ওদের ওয়েবসাইটে নেওয়া। সবচেয়ে ভালো হয় তুমি যে কোনো কিছু জানতে চাও ওদের ওয়েবসাইটে ঢুকবা, এই আরসিএস এর ওয়েবসাইট আছে, দেখো 550 পাউন্ড। তুমি যদি 20 এপ্রিল পরীক্ষা দিতে চাও তাহলে 5 মার্চের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেটা ইউক্রেন আয়ারল্যান্ডে এক্সামিনেশন হবে। অন্যান্য ওদের ওয়েবসাইটে তুমি অন্যান্য লোকেশন গুলো পাবা কোথায় কোথায় পরীক্ষা হয়। পরীক্ষা সাধারণত বছরে 3 বার হয়, ঠিক আছে? 3 বার ইন্ডিয়াতে হয়, বাংলাদেশে হয় পার্ট এটা।
তারপরে সিঙ্গাপুরে হয় এবং ইউকে আয়ারল্যান্ডও হয়। এখানে 550 পাউন্ড প্রায় তোমার 65,000 এর মতো টাকা লাগবে। আর যদি পরের স্লাইডে যাও তাহলে দেখবা যে পার্ট বি এর জন্য তোমার প্রায় 997 পাউন্ড লাগবে, সো মোর দ্যান 1,10,000 এর মতন। ঠিক আছে, তুমি চিন্তা করে দেখো, প্রায় তুমি যদি পার্ট এ পাস করে ফেলো 2-3-4 মাসের মধ্যে তো আরেকটা পার্ট বি দিবা, এইখানে তোমার প্রায় ওখানে 60-65 আর এখানে প্রায় 1,10,15, প্রায় 1,80,000। তারপর তোমার যাওয়া আসা, পার্ট বি বাংলাদেশে হয় না, সুতরাং তোমার যেতে হবে ইন্ডিয়াতে, তারপরে ধরো অথবা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া, যাওয়া আসার ভাড়া আছে, থাকার খাওয়ার খরচ আছে। সুতরাং সব মিলে পার্ট বির জন্য তোমার 1,60,000 1,70,000 টাকা চলে যাবে। ঠিক আছে, আর পার্ট এর জন্য আবার 60-70,000 টাকা, এর মাঝখানে আবার ওইটি দিতে হবে, প্রায় 3-3.5 লাখ টাকার একটা একটা ধাক্কা কিন্তু পুরা প্রক্রিয়াটা। ঠিক আছে, সুতরাং টাকা পয়সা একটা একটা সিরিয়াস কনসিডারেশন এখানে। আর এখানে ওদের ওয়েবসাইট ঢুকলেই তুমি এখানেই বুক করতে পারবা, বুক অনলাইন করতে পারবা। এখন মুশকিল যেটা হয় আমাদের দেশে, টাকা দেওয়াটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। তুমি এখানে বুক করলে, বুক অনলাইনে যদি তুমি ক্লিক করো, তাহলে তুমি এখানে ক্লিক করলে তুমি 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 ওদের পুরোটা সিস্টেমের মধ্যে আস্তে আস্তে বুক করতে থাকবা। লাস্টে আসবে আসবে হচ্ছে তোমার পেমেন্টটা আমাদের দেশে একটা বড় সমস্যা। আমরা এত পরিমাণ টাকা 550 পাউন্ড আসলে আমাদের দেশ থেকে দেশের বাইরে দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়। এটাতে একটা সুবিধা আছে দেখছিলাম, যেটা আমার কিছু বন্ধু বান্ধবরা করছিল, আমি করছিলাম আমার বোনের কার্ড দিয়ে, ও কানাডা ছিল। আরেকটা করতে পারো যে সাউথ ইস্ট ব্যাংকের একটা ভার্চুয়াল ক্রেডিট কার্ড মনে আছে, এটা এটা ইউ ক্যান ইউজ দ্যাট থিং। ঠিক আছে, পার্ট এর দিকে আসি আমরা, যে পার্ট এ আসলে ওদের দেখো, ওদের সবকিছু কিন্তু ওদের ওয়েবসাইটে আছে, তারপর আমরা অনেক সময় ওই ওয়েবসাইট গুলো আসলে ফলো করি না। হ্যাঁ, ফলো করলে তুমি দেখবা যে পার্ট এ তে আসলে 10 সিলেবাস যদি ভাগ করো 10টা মডিউলে ওরা পরীক্ষাটা নেয়, এবং এটাই নিবে, এটার মধ্যে কোনো রকমের ছলচাতুরি নেই, ওরা সবকিছু ক্লিয়ার রাখে পরীক্ষার সময়, ওরা ভেরি প্রফেশনাল এমআরসিএস পুরো বডিটা। হ্যাঁ, আমাদের দেশের মতন একদম কঠিন একটা পরীক্ষা নিয়ে নিলাম, তারপর ধরো 95 ভাগ ছেলে পেলে ফেল করে দিলাম, তারপরে আমরা মুসলিম হাঁটা শুরু করলাম, ব্যাপারটা আসলে এরকম না। হ্যাঁ, ওরা পরীক্ষা নেয় পাশ করানোর জন্যই, যেহেতু ওদের একটা টার্গেট থাকে যে আমাদের এতগুলো ডাক্তার দরকার, এদেরকে পাশ করাতে হবে, ওইভাবেই ওরা সিলেবাস বানায় যাতে ছেলে পেলেরা পড়লে পাশ করে। ফেল করার ক্রেডিট কেউ নিতে চায় না। ঠিক আছে, এখানে পাশ করার ক্রেডিট সবাই নিতে চায়, আমাদের দেশের মতন না ব্যাপারটা। এখানে দেখো 10টা মডিউল আছে। মডিউলের 1 নাম্বার হচ্ছে যে বেসিক সায়েন্স এন্ড নলেজ রিলেভেন্ট টু সার্জিক্যাল প্র্যাকটিস, মডিউল 2 কমন সার্জিক্যাল কন্ডিশনস, সাম কমন ডিজিজেস, তারপর বেসিক সার্জিক্যাল স্কিলস, অ্যাসেসমেন্ট এন্ড ম্যানেজমেন্ট অফ দ্য সার্জিক্যাল পেশেন্ট, প্রি অপারেটিভ কেয়ার অফ দ্য সার্জিক্যাল পেশেন্ট, অ্যাসেসমেন্ট এন্ড আর্লি ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট উইথ ট্রমা, surgical care of the pediatric patient, management of the dying patient, organ and tissue transplantation, professional behavior. These are the 10 modules. এই 10 modules তোমার জানা দরকার নেই, সবচেয়ে বড় কথা, আমি তোমাকে এমনি দেখাইলাম, এগুলা জেনে কোনো লাভ নাই। তুমি যদি আরো ডিটেল জানতে চাও তাহলে যে ওয়েবসাইট আছে ওদের, আমি সেটা ঠিকানা দিয়ে দিই, ইন্টারকলেজিয়েট কলেজিয়েট এক্সাম ওয়েবসাইট। তো মূল জায়গায় যদি আসো তাহলে এক্সাম ফরম্যাটটা কিরকম হয়। পার্ট এর পরীক্ষা একদিনে হয়। আগে এমআরসিএস 3 ভাগে ভাগ ছিল, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এখন এটা পার্ট এ আর পার্ট বি করে ফেলছে। পার্ট এ তে তোমার পেপার 1 আর পেপার 2 থাকে। পেপার 1 এ তোমার অ্যাপ্লাইড বেসিক সায়েন্স, আর পেপার 2 তে প্রিন্সিপাল অফ সার্জারি ইন জেনারেল থাকে। ঠিক আছে, অ্যাপ্লাইড বেসিক সায়েন্সের মধ্যে হচ্ছে তোমার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এই 3টা জিনিস থাকবে, এবং এটা 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 প্রায় তোমার 3 ঘন্টা ব্যাপী একটা পরীক্ষা হয়। ঠিক আছে, এবং তোমার আর তারপরের তুমি একটু গ্যাপ দেয়, ওরা গ্যাপ দেওয়ার পর ওই দিনই প্রিন্সিপাল অফ সার্জারি ইন জেনারেল থাকে, ইএমকিউ বেস পরীক্ষা। এটা হচ্ছে তোমার তোমার বিভিন্ন বিভিন্ন এটা হচ্ছে বেসিক সার্জিক্যাল, তোমার যে প্রশ্নটা, এটা 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 তুমি বেরিল লাভ রিলেটেড বিভিন্ন প্রশ্ন পাবে এখানেই। এই পেপার 2 তো যে তোমার মনে হবে যে তোমার কিছুদিন যদি সার্জিক্যাল এক্সপিরিয়েন্স থাকতো তাহলে তুমি এই পরীক্ষাটা ভালো দিতা। ঠিক আছে, এই 2টা পেপার মিলেই পাস হয়। দেখো, টু অ্যাচিভ এ পাস ইন পার্ট এ ইউ উইল বি রিকোয়ার্ড টু ডেমনস্ট্রেট এ মিনিমাম লেভেল অফ কম্পিটেন্স ইচ পেপার, or ইচ পেপারেই তোমাকে 2টা পেপার মিলেই পাস মার্ক করতে হবে, আবার ইচ পেপারও তোমার একটা মিনিমাম মার্কস লাগবে, তাহলে তুমি পাস করতে পারবে। ঠিক আছে, এবং ওই তোমার যদি একটা ওয়ার্ড বেসড নলেজ থাকে তাহলে তুমি পেপার 2টা ভালো করবা। ওখানে যা প্রশ্নগুলো আসে বেসিক্যালি তোমার এখানে ওয়ার্ড বেসড নলেজ রিলেটেডই থাকে। কিন্তু মুশকিলটা কি জানো, আমাদের দেশের যে ওয়ার্ড বেসড নলেজ, সেই ওয়ার্ড বেসড নলেজ আসলে খুব একটা যে আসে তা কিন্তু না। আমার এইখানে যে ওয়ার্ড বেসড নলেজ ইংল্যান্ডে আমি কাজ করার সময় দেখি একদমই আলাদা, একদমই আলাদা। আমাদের দেশের ওয়ার্ডের এনভায়রনমেন্টের সাথে এই এখানকার ইউকে এর ওয়ার্ড এনভায়রনমেন্ট আসলে একরকম না। আমরা যে কোনো একটা রোগীর
মুহূর্তের মধ্যে সিটি স্ক্যান করে ফেলি, যে কোনো একটা রোগীর মুহূর্তের মধ্যে ব্লাড গ্যাস অ্যানালাইসিস আমি নিজে করি, ব্লাড গ্যাস অ্যানালাইসিস মানে রোগীর এবিজি আমি নিজে করি। এই দেশে এই ওয়ার্ডের মধ্যেই আমার একটা গ্যাস মেশিন আছে, ব্লাড গ্যাস মেশিন। আমি রোগীর রেডিয়াল আর্টারিতে কাল এই 3 দিন আগে আমি একটা রোগীর রেডিয়াল আর্টারি থেকে আমার F1 F2 যারা ছিল ওরা পারতেছিল না, পরে আমাকে ডাকছে, পরে আমিও পারতেছিলাম না, অনেক 2-3 বার ট্রাই করার পরে তারপরে আমি ওর পেশেন্ট ওয়াজ ভেরি সিক, ওর রেডিয়াল পালসটা আমি পালপেট করাটা ডিফিকাল্ট হচ্ছিল। তারপরেও আমরা একটা সিরিজ দিয়ে ওই রেডিয়াল পালস থেকে ব্লাড নিয়ে এবিজি পাশেই ওয়ার্ডের পাশেই আমার একটা মেশিন আছে, সেই মেশিন আমি নিজে এবিজি করে ওর ল্যাকটেট কত, ওর পিএইচ কত ব্লাডের, তারপরে ওর বেজ এক্সেস কত, এগুলো বের করলাম। ঠিক আছে, এগুলা বের করে আমি আইটিইউর যে কনসালটেন্ট তার সাথে কথা বললাম। এই দিজ আর দ্য থিংস যেটা আমাদের দেশে আসলে তো হয় না। হ্যাঁ, তোমার ওয়ার্ডে তুমি জীবনে কোনোদিন এবিজি করছো কিনা আমি সন্দেহ আছে, হয়তো করো নাই, আমি করি নাই। আমি যে 2-3 বছর ঢাকা মেডিকেলে কাজ করি সেখানে এবিজি করার কোনো আসলে সিস্টেম নাই আমাদের, ডিফিকাল্ট এটা। ঠিক আছে, ওই ওয়ার্ড বেস নলেজ গুলো তোমার এই প্রিন্সিপাল সার্জারিতে লাগবে। দেখো এখানে আমি যদি আরেকটু ব্রেকডাউনে যাই তাহলে বেসিক সায়েন্স ব্রেকডাউন, বেসিক সায়েন্স যেটা বলছিলাম যে তোমার পেপার 1 অ্যাপ্লাইড বেসিক সায়েন্স, সেখানে বেসিক সায়েন্সের মধ্যে অ্যানাটমি তোমার 75, ফিজিওলজি অ্যারাউন্ড 45, প্যাথোলজি 37, ফার্মাকোলজি 8, মাইক্রোবায়োলজি 7, ইমেজিং 5, ডাটা ইন্টারপ্রিটেশন এন্ড অডিটস 3। The MRCS এখানে লেখা একটা ইম্পর্টেন্ট কথা আছে, পার্ট 1 ব্রেকডাউন shows you that by learning anatomy and physiology really well, you can easily score at least 90 of your 220 marks। মানে তোমার 220 এর মতো লাগে প্রায় এই পেপার 1 আর পেপার 2 মিলে, তাহলে 5 মার্ক আসে। আর এখানে যদি তুমি অ্যানাটমি আর ফিজিওলজিতে 90 এর উপর স্কোর করে ফেলো তাহলে তোমার পাস করাটা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং তোমার মূল আকর্ষণ হতে হবে অ্যানাটমি এন্ড ফিজিওলজি, দেন প্যাথোলজি, এই 3টা জিনিস। তুমি ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, ইমেজিং এসব নিয়ে অত দৌড়াদৌড়ি করা যাবে না। অনেকে আছে আমরা ছোট জিনিস নিয়ে বেশি দৌড়াদৌড়ি করি, অনেকে দেখা যায় মাইক্রোবায়োলজির জন্য পুরো একটা বই পড়ে ফেলছে। পড়াশোনাতে স্মার্ট হতে হবে এমআরসিএস পরীক্ষায়। হ্যাঁ, এই সব বই পড়ে ফেললাম, ওস্তাদ হয়ে গেলাম, ওস্তাদ হওয়ার দরকার নাই। পড়তে হবে পরীক্ষা কেন্দ্রিক, বই কেন্দ্রিক পড়াশোনা করা যাবে না। হ্যাঁ, বড় বড় মোটা মোটা বই পড়ে লাভ হবে না। সুতরাং তোমাকে বুঝে ফেলতে হবে আসলে কি পড়লে পাস হবে। অ্যানাটমি যেহেতু খুব ইম্পর্টেন্ট, তুমি অ্যানাটমিতে যাও। অ্যানাটমি আগে যেভাবে আমি বলবো যে অ্যানাটমি আগে যেভাবে পড়ছো, যে কোনো পরীক্ষায় পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষার জন্য অ্যানাটমি যেভাবে পড়ো সেভাবে পড়ো। হ্যাঁ, এটাতে তুমি পার্ট এর জন্য আমি তোমাকে বলবো যে টেক্স অ্যাবাউট 4 মান্থস 3 মাসে হয়। তবে আমি বলবো যে যেহেতু তুমি অনেক সময় অনেক রকমের কাজ থাকতে পারে, তোমার অনেক রকমের জটিলতা হইতে পারে, মাঝখানে অনেক রকমের পারিবারিক জটিলতা আসতে পারে, নানা রকম সমস্যা আসতে পারে। হ্যাঁ, সেই সব কথা মাথায় রেখে তুমি 4 মাসের একটা প্রিপারেশন টাইম হাতে নাও। হাতে নিয়ে প্রথমে অ্যানাটমি শুরু করো পড়া, একদম একদম মেইন বইটা পড়ো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ছবি দেখা। হ্যাঁ, ছবিগুলো দেখো এবং ভিডিও দেখো অ্যানাটমির। ওদের প্রশ্নটুকু আগে খেয়াল করো যে কি ধরনের প্রশ্ন ওরা করে, সেই অনুযায়ী তুমি সাবজেক্ট চুজ করো। যে ধরো তুমি আপার লিম্ব পড়বা, আপার লিম্বে ওরা কোত্থেকে পরীক্ষা প্রশ্ন দেয়, দেখবা যে আপার লিম্বে 3টে জায়গা থেকে প্রশ্ন দেয় সবসময়, ব্র্যাকিয়াল প্লেক্সাস, কিউবিটাল ফসা, আর হচ্ছে তোমার অ্যারাউন্ড দ্য রিস্ট। সুতরাং এই 3টা জায়গা যদি তুমি আগে ভালো মতো পড়ে ফেলো তাহলে বাকি জিনিসগুলো তোমার জন্য আপার লিম্ব খুব একটা কঠিন হবে না। ঠিক আছে, এবং মুখস্থ না, এখন আর বই একদম প্রথম লাইন থেকে শুরু করে শেষ লাইন পর্যন্ত যাবা এই জিনিসে না, যে তোমার যেটা করতে হবে কোশ্চেন এন্ড অ্যান্সার বেস পড়াশোনা, যেটাতে তোমার আরো আগ্রহ লাগে, চ্যালেঞ্জের মুখোমুখি হবা। প্রত্যেকটা কোশ্চেনে তোমার চ্যালেঞ্জের মুখোমুখি হলে মাথা ভালো খেলে, আর মুখস্থ করে গেলে ব্লান্টলি সেটা তোমার ভালো লাগবে না। এবং মাঝখানে তুমি জিনিসগুলো ভিডিও দেখো, ব্র্যাকিয়াল প্লেক্সাসের ভিডিও দেখো, তারপরে কিউবিটাল ফসার ভিডিও দেখো। ভিডিওগুলো এত সুন্দর সুন্দর ভিডিও এখন পাওয়া যায় ইউটিউবে, 3D ফ্রি ভিডিও। সুতরাং এইসব পড়া খুব একটা জটিল হওয়ার কথা না। তারপরে আসো ফিজিওলজিতে গ্যানন গাইটন মুখস্থ করে ফেলার কোনো কারণ নাই, যা পড়ছো আগে ওটা ঠিক আছে, কিন্তু বুঝতে হবে ওরা কি চায়। ঠিক আছে, ওদের প্রশ্নের ধরনটা তোমার আগে দেখতে হবে, আগের বছরের প্রশ্নগুলো একটু খেয়াল করো, কি কি আসে সেই অনুযায়ী কোশ্চেন সলভ করো। আরো যদি আমি ভালো করে বলি তাহলে পরের দিকে আমি তোমাদের কিছু বই দেখাবো, বইয়ের নাম দেখাবো। ওই বইগুলো নিয়ে যদি তুমি বসো ফিজিওলজি পড়ার জন্য, মোর দেন এনাফ। ঠিক আছে, কোশ্চেন এন্ড অ্যান্সার। ব্লান্টলি যদি তোমাকে কেউ বলে ভাই এই বই পড়তে হবে এমআরসিএস এর জন্য, মোটা বই, সে কিন্তু তোমার কাছে মিথ্যা কথা বলতেছে। এরকম অনেকেই আছে, 2-1 জন। আমার নিজের অভিজ্ঞতা আছে এরকম। আমার এক
পরিচিত ছোট ভাই ছিল, আমি যখন ইউনিভার্সিটিতে যাব তাকে বললাম কি কি বই পড়তে হয়, সে আমাকে হাতে 2-3টা মোটা মোটা বই ধরা দিল, ভাই পাস টেস্টের এই বইগুলো মুছে ফেলতে হবে। পরে আমি ঘেটে করে দেখলাম যে জিনিসগুলা মিথ্যা কথা, এবং সে জিনিসটা আসলে ঠিক মতো হয়তো জানে না, অথবা জানলেও সে চায় না আমি দ্রুত পাস করি, ঠিক আছে। এরকম অনেক ছেলে পেলে বাবা, দুষ্ট ছেলে পেলে, ওসব তাদের কথা বলা, কথায় খুব একটা মাথা ঘামানোর দরকার নেই। তোমার যেটা দরকার সেটা হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সার বোঝা, স্মার্ট হওয়া, যে পরীক্ষায় কি আসে সে অনুযায়ী প্রিপারেশন নেওয়া, ঠিক আছে। আর এই ইমেজিং, ডাটা ইন্টারপ্রিটেশনের অডিট, এসব নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই, যা যা আগে কোশ্চেন ছিল সেসব কিছু পড়ে গেলে হবে। আর যদি এখন পার্ট 2 তে যাই, তাহলে তোমার প্রিন্সিপাল অফ সার্জারি ইন জেনারেল বলে এটাকে, পিওএসজি। প্রিন্সিপাল অফ সার্জারি জেনারেলকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে কমন এন্ড অ্যাকোয়ার্ড সার্জিক্যাল কন্ডিশন, দিস আর 45, আর পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট ইউনিট 35, ট্রমা 30, সার্জিক্যাল কেয়ার অফ চিলড্রেন 7, মেডিকো লিগাল ইস্যু 3। বাকি যে দুইটা আছে নিচে দুইটা ভুলে যাও, দরকার নাই, পড়বা যেখান থেকে পারো, কোশ্চেন বইটি ঘাটার দরকার নাই। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উপরের তিনটা। তার মধ্যে আমি যদি আরো ভালো মতো বলি, কমন এন্ড অ্যাকুয়ার্ড সার্জিক্যাল কন্ডিশনস আর ট্রমা, এই দুইটার দিকে তোমার মনোযোগটা বেশি থাকতে হবে, ঠিক আছে। এখন আসলে মূল জায়গায় যে বই আসলে কি পড়বা, এই তিনটা বই তোমার কিনে ফেলতেই হবে। হ্যাঁ, যদি এমআরসিএস পার্টে তুমি দিতে চাও, তাহলে তোমার মূল বই হওয়া উচিত এই তিনটা বই, ঠিক আছে। এইটা দেখো, 500 SBS ইন বেসিক এন্ড অ্যাপ্লাইড অ্যানাটমি, এগুলো হচ্ছে এক্সেস টু সার্জারি সিরিজ, পাস টেস্টের। এটা শুধু কোশ্চেন এন্ড অ্যান্সার, 500 করে কোশ্চেন আছে। প্রথমে অ্যানাটমি যখন পড়বা এই বইটা নিয়ে পড়বা, যা যা এখানে আছে তাই আসে, এর বাইরে আসলে খুব একটা তুমি পাবা না কোশ্চেন। আর এক্সেস টু সার্জারি যে ফিজিওলজি আছে এইটাই আসবে পরীক্ষায় ঘুরে ফিরে, এইটাই পড়বা। যদি তোমার মনে হয় যে একটা কন্ডিশন জানা আর একটু ভালো মতো জরুরি, ধরো এবিজি, দে উইল আস্ক ইউ কোশ্চেন ইন এবিজি ইন দিস এক্সাম। এবিজি তোমাকে জানতে হবে, একদম মাস্টার হতে হবে এবিজি, ঠিক আছে। ঠিক বিভিন্ন ইউটিউবে বিভিন্ন পাবা, ছোট ছোট ভিডিও পাবা, বিভিন্ন জায়গায় পাবা, সেই জিনিসগুলো থেকে এবিজি বোঝার চেষ্টা করতে হবে। ডাটা ইন্টারপ্রিটেশন শিখতে হবে, যে এটা কি রেসপিরেটরি অ্যালকালোসিস নাকি রেসপিরেটরি অ্যাসিডোসিস, এটা কি মেটাবলিক অ্যালকালোসিস নাকি মেটাবলিক অ্যাসিডোসিস, এটা কি কম্পেনসেটেড নাকি কম্পেনসেটেড না, এটা যেন মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে তুমি ধরে ফেলতে পারো ব্লাড পিকচার দেখে, সেই পর্যায়ে যেতে হবে তোমার। হ্যাঁ, এবিজি এত ইম্পর্টেন্ট। আর সিস্টেমিক প্যাথোলজির জন্য এই যে আরেকটা বই, একই বই, এক্সেস টু সার্জারি 500 SBS সিস্টেমিক প্যাথোলজি, এই তিনটা বই তোমাকে পাস করাবে, আমি বলে দিলাম। এই তিনটা বই তোমার অবশ্যই একদম একদম পূর্ণ দখল থাকতে হবে, এখানে কোনো ফাঁকি ঝুঁকির কিছু নাই। এই তিনটা বই তুমি তোমার ব্যাগে নিয়ে ঘুরবা যেখানে যাও। তারপরে আমি যদি বলি কিছু বই আছে তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট তারপরে যেটা বই, সেটা হচ্ছে বই না, অনলাইন রিসোর্স, ইএমআরসিএস। বাংলাদেশে বসে ইএমআরসি, এটা হচ্ছে পার্ট 2 এর জন্য। ইএমআরসিএস একদম 1 নাম্বার বই এটা, বাংলাদেশে ওরা বই হিসেবে বিক্রি করে, বেসিক্যালি এটা অনলাইন রিসোর্স। বাংলাদেশে বসে এটা যদি কোনোভাবে তোমরা সাবস্ক্রাইব করতে পারো টাকা পয়সা দিয়ে, সেটা তোমাকে সবচেয়ে হেল্প করবে। আর যদি মনে করো সাবস্ক্রাইব করতে পারছো না, তারপরও নীল খেতে গেলে বা আদি সুপার মার্কেটের নিচে গেলে এটার বই ভাষণ পাওয়া যায়, ওরা ওই ফটোকপি করে বাধাই করে বিক্রি করে, এটা কিনে ফেলো। এই 4টা বই তোমরা, মানে এমআরসিএস পার্টে যদি দিতে চাও, তারা এই 4টা বই কিনে ফেলবা এখনই। 500 SBN বেসিক অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি অ্যান্ড ইএমআরসিএস, এই 4টা বই তোমার বাইবেল, ঠিক আছে। এই 4টা বইয়ের সঙ্গে প্রশ্ন পরীক্ষা আসবে। আর বাকি সময়টা মাঝে মাঝে অবসর সময়ে পড়তে পারো বা কাজে লাগবে, সেটা হচ্ছে বেইলিয়ান লাভের এসবিএন ইএমকিউ একটা বই আছে এমআরসিএস পার্টে, এটা মনে ফার্স্ট তোমার ভার্সন এডিশন, পরে একটা এডিশন আসছে, ওটা নিতে পারো। আর এমআরসিএস পার্টে এটা আমি পড়ছি, এটা আমার কাছে ভালো লাগছে বইটা, ইউ ক্যান ক্যারি দিস থিং। এমআরসিএস পার্টে, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জিএপির প্রোডাকশন, ভেরি গুড বুক, ভেরি গুড বুক। এটা মানে পরীক্ষার আগ দিয়ে সব যখন এই এমআরসিএস আর 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 এই 3টা বই যখন পড়া হয়ে যাবে, তখন ইউ ক্যান গো থ্রু দিস বুক। সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা বই আছে এখানে, বই না, পাস্ট টেস্টেরই কোশ্চেন এন্ড অ্যান্সারের একটা কম্পাইলেশন আছে। যদি কেউ কোনোভাবে সাবস্ক্রাইব করতে পারো, সবচেয়ে চমৎকার একটা বই হবে এটা, কিন্তু অনেক সময় সাবস্ক্রাইব করে কঠিন হয়। ইএমআরসিএস এবং পাস্ট টেস্ট, এই দুইটা হাতে থাকলে পাসটা অনেক ইজি হয়ে যাবে। আরেকটা বই আছে পড়ার জন্য, ইএমকিউ ফর দ্য এমআরসিএস পার্ট, এটা আমি আনাইছিলাম মনে হয় আমার বোন থেকে, কানাডা থেকে, কিন্তু খুব বেশি পড়া হয় নাই, ছোট বই, এটা খুব বেশি মোটা বই তা না। কিন্তু এটা পরীক্ষার আগ দিয়ে পড়ার জন্য, এটা এগুলা শুরু থেকে এইসব বই পড়ার কোনো মানে হয় না, ঠিক আছে।
সুতরাং তোমার এই 3টা বই আর EMRCS এন্ড পাস টেস্ট যদি জোগাড় করতে পারো, তোমার MRCS পার্টে একবারে পাস হয়ে যাওয়ার কথা। আর এই যে 3টা বই আছে, এটা হচ্ছে মেইন বই। রাফটেরির একটা বই আছে দেখবা, বেসিক সায়েন্স অফ MRCS। এটা ফিজিওলজি এন্ড ফিজিওলজির জন্য। যেই কোশ্চেন গুলা দেখবা যে আসছে আগে, টপিকটা লিখে ফেলবে একটা খাতায় যে এই কোশ্চেন গুলো ফিজিওলজিতে দিচ্ছে, ওইটা রাফটেরি থেকে যদি একটু দেখতে পারো, জাস্ট দেখতে পারবা। হ্যাঁ, জাস্ট একটু দাগায় রাখলা যে এই জায়গায় এই টপিক গুলো আসে, ওই টপিক গুলো রাফটেরি থেকে যদি ক্লিয়ার করে ফেলতে পারো তাহলে তোমার জন্য হেল্প করবে। আর পাস টেস্ট এর এই যে এসেনশিয়াল রিভিশন বই আছে 2টা মোটা মোটা বই, ভুলেও এই 2টা বই পুরোপুরি পড়ার দরকার নেই, ভুলেও এই চেষ্টা করো না। দুই একটা টপিক এই 2টা বই থেকে পড়তে পারো। যেমন ধরো ট্রমা থেকে, যেমন ধরো 30টা কোশ্চেন ট্রমা থেকে আসে, প্রায় ট্রমা থেকে প্রায় 30 কোশ্চেন আসে ট্রমাতে। সুতরাং ট্রমা থেকে তুমি এই 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 বই, এই 2টা বই থেকে ট্রমা পড়ে ফেলতে পারো দাঁত দিয়ে, নোট করে রাখলা। কিন্তু খুব সিরিয়াসলি প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুছে ফেলবো, হাইয়েস্ট মার্ক পেয়ে যাবো MRCS, এই সমস্ত অদ্ভুত আইডিয়ার মধ্যে যাওয়া দরকার নেই, কষ্ট হবে শুধু শুধু। আর এবার পার্ট এ, পরীক্ষাটা একদিনে হয়, এটা বাংলাদেশেই দিবা তুমি আসলে। যদি বাংলাদেশের সিট পাও, সেক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলরা পরীক্ষা আয়োজন করে। এখানে একটা গন্ডগোল হলো যে ওদের কাছে টাকা পাঠানোটা প্রথম গন্ডগোল। দ্বিতীয় গন্ডগোল হচ্ছে ওদের কাছে পাঠানো, তোমার MBBS সার্টিফিকেটটা পাঠানো আরেকটা সমস্যা। তুমি ইউজ করতে পারো, DHL ইউজ করতে পারো বা ফেডেক্স ইউজ করতে পারো। ফেডেক্সটা একটু কম নেয় মনে হয়, আর ফেডেক্সটা আমার কাছে একটু, আমি ফেডেক্সে যত কাগজ পাঠাইতাম দেশের বাইরে সব ফেডেক্স দিয়ে পাঠাইতাম। ফেডেক্সটা আমার কাছে মনে হতো একটু প্রফেশনাল। DHL পয়সাপাতি বেশি রাখার চেষ্টা করে, একই ফাইলে 2-3টা কাগজ দিতে চায় না, অনেক ঝামেলা করে। ফেডেক্স ইউজ করতে পারো। আর একটা অপশন আছে, ব্রিটিশ কাউন্সিল থেকে অনেক সময় ওদেরকে দিলে ওরা পাঠায়। তবে আমার কাছে আমার 2-1 বন্ধু ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছিল, ওর খুব একটা রিলায়েবল মনে হয় নাই। এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে কিনা আমি বলতে পারছি না। ঠিক আছে। আর পার্টের পরে কদিন পরে পার্ট বি দিতে পারবো এরকম বলে অনেকে। পার্ট এ যেদিন তুমি পাস করবা, পরের দিনই পার্ট বির জন্য বুক করে ফেলতে পারবা, এমন কিছু না যে তোমার দেরি করতে হবে। যেখানে তুমি তোমার একটা অস্থায়ী পাঠাবে ওরা। প্রথমে ওরা মেল করবে তোমাকে, রেজাল্ট সার্টিফিকেট সহ হয়তো একটা মেল করবে যে পাস করছো। ওই রেজাল্টটা নিয়েই তুমি পার্ট বির জন্য আসলে বসতে পারবেন। পার্ট বির জন্য কয়দিন সময় লাগে? পার্টে যেমন আমি বললাম 4 মাস সময় লাগলে ভালো, 3 মাস তুমি পড়বা আর 1 মাস শুধু রিভিশন দিবা। ঠিক আছে, তাহলে তোমার পাস করাটা অনেকটা সহজ হবে। আর পার্ট বির জন্য আমার কাছে মনে হচ্ছে 3 মাস ইজ গুড। 3 মান্থস ইজ ভেরি গুড। 3 মান্থস যদি তুমি নাও, এখানে 3 জন পার্টনার থাকলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, তোমরা 2 জন প্র্যাকটিস করবা আর একজন হচ্ছে রেফারি ভূমিকা থাকবে। 3 জন পার্টনার এমন থাকতে হবে যে 3 জনই 3 জনকে আসলে সময় দিতে পারে, এবং লুকোছাপা নাই। অনেকে আছে, অনেক পার্টনার, আমার এক্সপিরিয়েন্স একটু খারাপ ছিল প্রথম দিকে। আমার এক পার্টনার ছিল বদমাইশ টাইপের, দেখা বলতে যাচ্ছে না, নিজের একা একা পড়ার চেষ্টা করতো। যাই হোক, এরকম না হয়ে আমরা 3 জন যদি তোমার কাছাকাছি মানুষ হও, 3 জনই একই জিনিস পড়তেছো এরকম হয়, তাহলে তোমার জন্য ইজি হবে। আর পার্ট বি একদম সম্পূর্ণ প্র্যাকটিসের। ঠিক আছে, এখানে নলেজ চেক করে ওরা, নলেজ এখানেও অ্যানাটমি আছে, প্যাথোলজি আছে, ক্রিটিক্যাল কেয়ার আছে, কিন্তু সেইটা আসলে খুব একটা কঠিন হয় না, কারণ অলরেডি তুমি পার্ট এ পাস করে আসছো, তোমার ওই অ্যানাটমিটা পড়া হয়েছে। এবং আমি তোমাকে বলবো পার্টের পরে খুব বেশি সময় নষ্ট না করতে, দ্রুত পার্ট বির জন্য পরীক্ষা দিতে। তাহলে তোমার হবে কি, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি জটিলতার মধ্যে দিয়ে আবার যাওয়ার দরকার হয় না, এবং পড়াটা খুব ইজি হয়ে যায়। ঠিক আছে। আর পার্ট বি তে প্রসিডিউরাল স্টেশন থাকে তোমার ওখানে। আমার যেমন আসছিল তোমার ক্যাথেটার, এবং একটা স্টেশন ছিল ক্যাথেটার, আর একটা স্টেশন ছিল ইন্টারঅ্যাপ্টার সুচার। ঠিক আছে। এখন ওইখানে এক্সামিনার থাকে, ওইখানে একটা মেনিকিউর থাকে, নকল রোগী থাকে। তো ওইখানে তোমাকে এই যদি ওয়ার্ড বেস নলেজটা তোমার হয়, যদি তোমার মনে হয় যে না আমার ট্রেনিং আছে ওয়ার্ড বেস, তাহলে ওটা তোমার জন্য ইজি হয়। আদারওয়াইজ অনেক সময় তুমি যদি ওয়ার্ডে কোনোদিন কাজ না করো, তাহলে সেলাই করাটা ওই সময়ে ওই জায়গাটায় উইদিন 5 মিনিটস করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। আবার ক্যাথেটার করার প্রত্যেকটা প্রসিডিউর মেনে ওই সময় অনেক সময় তোমার
তোমার হাত তোমার হাত তো মেমোরিটা রাখে না যদি তোমার ট্রেনিংটা না থাকে, ঠিক আছে? শুধু পড়ে শুধু দেখে শুধু কয়েকদিন প্র্যাকটিস করে আসলে হওয়াটা ডিফিকাল্ট। তুমি 2-3 মাস যাবত 2-3 বছর যাবত কোনো একটা জায়গায় কাজ করো সার্জিক্যাল ডিপার্টমেন্টে, তাহলে তোমার ক্যাথেটা করতে করতে তোমার একটার পর কোনটার পরে কি করতে হয় তোমার কিন্তু মনে থাকবে। আদারওয়াইজ তুমি দেখা গেলো বেলুন না ফুলে চলে আসবে, ঠিক আছে? এই এই সমস্যাগুলো হয়। তো পার্ট বি তুমি পার্ট এ পাস করার পরেই আমি আশা করব যে বুক করবা, এবং 3 months ইজ এনাফ। তারপর যদি একটু বেশি দিতে চাও সময়, তাহলে 3.5 months 4 months এনাফ। এবং 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 তোমার এই সময়টাকে একদম সুন্দর করে রুটিন করে ফেলতে হবে। রুটিনের মধ্যে যথেষ্ট পরিমাণে চিত্ত বিনোদনের ব্যবস্থা রাখতে হবে। সারাদিন শুধু পড়বো, সারা বেলা পড়বো, এরকম থাকলে পড়াটা ডিফিকাল্ট হয়ে যায়। সপ্তাহে সপ্তাহে ভাগ করবা যে এই সপ্তাহে আমি এটা পড়বো, এবং একদিন রাখবা হচ্ছে ওই সপ্তাহের প্রত্যেক সপ্তাহের একদিন রাখবা হচ্ছে শুধু আগের যে 6 দিন কি কি পড়ছো ওই ওই জিনিসগুলা 3জনে মিলে আবার বসে রিভিশন দেওয়া। তাহলে ওই সপ্তাহটা তোমার মানে মানে মনে থাকবে এবং ফ্রুটফুল যাবে, ঠিক আছে? পার্ট বি অস্কি এক্সাম। অস্কি মিনস অবজেক্টিভ স্ট্রাকচারাল ক্লিনিক্যাল এক্সাম। হ্যাঁ, এখানে তোমার অ্যানাটমি লাগে এবং প্যাথোলজি লাগে, আবার অ্যাপ্লাইড সার্জিক্যাল সায়েন্স এন্ড ক্রিটিক্যাল কেয়ার, যেটাকে শুধু ক্রিটিক্যাল কেয়ার বলি আমরা। তারপরে ক্লিনিক্যাল এন্ড প্রসিডিউরাল স্কিল এন্ড কমিউনিকেশন স্কিল। দেখো পার্ট বি তে ওরা যেভাবে পরীক্ষা নেয় আসলে তোমাকে এখানে এসে তাই কাজ করতে হবে, ঠিক আছে? এখানে কমিউনিকেশন স্কিলে ওরা যেমন যেমন একটা ফোন কল থাকে, ফোন কলটা এরকম যে তোমার একটা পেশেন্ট আসছে মাল্টিপল ট্রমা নিয়ে, তোমাকে ফোন করতে হবে অর্থোপেডিক্স এর রেজিস্ট্রারের কাছে বা অর্থোপেডিক্স এর কনসালটেন্টের কাছে, তুমি কিভাবে ফোন করবা ঠিক যেভাবে ফোন করতে হয় এইখানেও ঠিক ওইভাবেই ফোন করতে হয়। আসলে ওরা পরীক্ষাটা এখান এই আমাদের এই এই এনএচএস এ যা যা করতে হয় একটা ডাক্তারের, ওইভাবেই পরীক্ষাটা সাজাইছে, ঠিক আছে? নতুন মানে আননোন কিছু না জিনিসগুলো। যারা এই দেশে ডাক্তারি করে তাদের জন্য খুব জিনিসগুলো সহজ, কিন্তু আমাদের দেশে তো জিনিসগুলো আসলে এরকম না। আমাদের দেশে আমরা এইভাবে ডাক্তারি করতে অভ্যস্ত না। এই দেশে যেমন একটা রোগী প্রেজেন্ট করতে হলে তোমাকে রোগীকে সিরিয়াসলি একদম নিয়ম মেনে প্রেজেন্ট করতে হয়, হ্যান্ড ওভার মিটিং হয়, ওই জিনিসগুলো আসলে কমিউনিকেশন স্কিলে ওরা সাজায় রাখছে এখানে। কিন্তু আমরা 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 এত অভ্যস্ত না বলে আমাদের জন্য কমিউনিকেশন স্কিলে প্রচুর ছেলেপেলে দেখা যায় এমআরসিএস পার্ট বিতে ফেল করে, ঠিক আছে? খুব সহজ, কিন্তু জিনিসটা খুব জটিল যে তা কিন্তু না। এটাতে শুধুমাত্র পেশেন্টের কি কি লাগবে, কোনটা ইম্পর্টেন্ট বেশি, এটা বুঝে ফেলতে হয় কমিউনিকেশন স্কিলের সময়। তোমাকে একটা পেশেন্টের ইয়া দেয় ওরা, তোমার যখন তুমি পরীক্ষা দিতে ঢুকবা কমিউনিকেশন স্কিলের তোমার কিউবিকেলে, ওইখানে তোমার কি সিনারিও দেয়, একটা পেশেন্ট আসছে 35 year old উইথ ফিমার ফ্র্যাকচার, ডায়াবেটিক মাইটাস আছে, তারপরে হাইপারটেনশন আছে, এবং এখন রোগীর বিপি কমে যাচ্ছে, পালস কমে যাচ্ছে। ওই জায়গাটায় এখন তুমি তোমার ফোন করতে হবে অর্থোপেডিক্স রেজিস্ট্রার বা অর্থোপেডিক কনসালটেন্টকে। তখন তুমি কি বলবা, কিভাবে শুরু করবা, এই জিনিসগুলা কিন্তু আমাদের জানতে হবে। এবং এই জিনিসগুলার আমি যেটা বলি, পার্ট বির সবচেয়ে ভালো ম্যাটেরিয়ালস হচ্ছে আগের বছরের কোশ্চেন গুলা। এটা আমরা আগে গুগলে পেতাম, গুগল ড্রাইভে ছিল। মাঝখানে শুনলাম যে গুগল ড্রাইভ থেকে ওরা সরায় ফেলছে, এখন আমি জানি না এটা আছে কিনা। তোমাদের এটা জোগাড় করতে হবে যে গুগল ড্রাইভের ওই আগের আগের 7-8 বছরের কোশ্চেন তুমি সলভ করে ফেলো, কমিউনিকেশন স্কিল ওখানে যা যা আছে ঠিক তাই তাই আসবে। নতুন করে কিছু নতুন করে ওরা দিবে না, ঠিক আছে? তো আমরা যদি যাই যে ব্রেকডাউন যদি করি, এখন আমি লাস্টের ওদের ওয়েবসাইটে ঢুকে দেখলাম যে অক্টোবরে ওরা কিছু চেঞ্জ আনছিল। সেটা হচ্ছে ওরা প্রসিডিউরাল স্কিল স্টেশন ওরা 2টা থেকে একটা নিয়ে আসছে। তারপরে হিস্ট্রি টেকিং আমি 2টা দিয়েছিলাম, এটা এখন একটা নিয়ে আসছে। অ্যানাটমি স্টেশন 3টা ছিল আমার সময়, এখন 2টা নিয়ে আসছে। নাম্বার অফ প্যাথোলজি স্টেশন 2টা ছিল, এখন একটাই নিয়ে আসছে। ওভারঅল নাম্বার অফ স্টেশন 17টা থেকে ওরা 13তে নামায় নিয়ে আসছে, ঠিক আছে? যাতে যাতে এবং ওরা চিন্তা করতেছে এটা যে কোনোভাবে অনলাইনে পরীক্ষাটা নেওয়া যায় কিনা, কারণ আসলে কোভিড এর সময় আসলে খুব ডিফিকাল্ট। তোমরা যদি মনে করো যে কোভিড এর সময় তোমাদেরকে ইজি করে পাস করে দিবে, ওইটাও মনে করার কোনো কারণ নাই। ওরা পরীক্ষার স্ট্যান্ডার্ড কমাবে না, আবার খুব বেশি কঠিনও রাখবে না যে কোভিডের সময় আমরা কঠিন করে পরীক্ষা নিই, তাও না। অনলাইনে পরীক্ষা নিলে পাশের হার বাড়বেও না কমবেও না, একই রকম থাকবে বলে আমার ধারণা। আর একটা আছে, অনেকে তোমাকে বলবে যে 4টা কলেজ আছে তো, ধরো ইংল্যান্ড, আয়ারল্যান্ড, গ্লাসগো এন্ড এডিনবরা। আমি এডিনবরা থেকে পাশ করা। এখন অনেকে বলবে যে গ্লাসগো ভালো, অনেকে বলবে ইংল্যান্ড ভালো। এগুলা আসলে একদম বোগাস কথাবার্তা। এটা বাঙালি ধরনের অতি সুপারফিশিয়াল জাজমেন্টাল কথাবার্তা। এসবে কোনো কিছুতে কোনো পার্থক্য নাই। প্রত্যেকটা
কলেজ একই রকম পরীক্ষা নেয় এবং ওরা নিশ্চিত করে যাতে প্রত্যেকটা কলেজের ডিফিকাল্টি লেভেল এক থাকে। এবং দিল্লিতে কঠিন, মালয়েশিয়ায় সহজ, এই ধরনের অদ্ভুত কথাবার্তা শোনার কোনো কারণ নেই। আমি যখন পরীক্ষা দেওয়ার জন্য দিল্লিতে যখন তোমার দিল্লিতে যাওয়ার জন্য ঠিক করলাম, মন ঠিক করলাম, অনেকে আমার সাথে ছিল যারা বলছে না দিল্লি দিবে না, দিল্লি কঠিন হয়, দিল্লি পাশ করে না। এগুলা এগুলা দোজ আর ভেরি চাইল্ডিশ টক। হ্যাঁ, এগুলা চাইল্ডিশ কথাবার্তা, সব কথায় মাথা নেওয়ার কিছু নাই। সব জায়গায় সমান, আমি দিল্লিতেই পাশ করে আসছি। এবং কঠিন কোনো আলাদা করে কঠিন করার কোনো সুযোগ নাই, পরীক্ষাগুলো সিস্টেম এরকম। হ্যাঁ, এটা পরীক্ষার রেজাল্ট নিয়ে বসে সবাই মিলে কেন কোথায় কঠিন হইতেছে, কে কোথায় ফেল করেছে, যদি দেখে একটা সেন্টারে ফেলের হার বেশি, ওরা সঙ্গে সঙ্গে এটা কারেক্ট করবে। এটা দিস আর ভেরি প্রফেশনাল বডি। এটা এরকম মানে ছেলে মানুষ, বাচ্চা মানুষরা এটা চালায় না, ঠিক আছে? আর আমার যে যদি আলাদা করে আমি বলি, ধরো আমি যদি প্রত্যেকটা স্টেশনে যাই, দেখো আগে আমার সময় 18টা এক্সামিনেশন স্টেশন ছিল, এখন কমায় আনবে সম্ভবত। এর মধ্যে অ্যাপ্লাইড নলেজ যেটা যেটা 8টা স্টেশন, এটার মধ্যে অ্যানাটমি এন্ড প্যাথোলজি সব মিলে 5টা। হ্যাঁ, আর ক্রিটিক্যাল কেয়ার 3টা, মোট 8টা স্টেশন। এর মধ্যে এই যে 8টা স্টেশন আছে 160 মার্কসের, তুমি এইটার মধ্যে 8টাই পারা সম্ভব, একদম একদম মানে টু দা পয়েন্টে পারা সম্ভব, ঠিক আছে? কিভাবে পারবা, এটা হচ্ছে একদমই ওরা আগের কোশ্চেন মানে ফলো করে, এটা কিন্তু নতুন কিছু খুব একটা দিতে চায় না, কারণ অলরেডি অ্যানাটমি প্যাথোলজি নিয়ে ওরা অত বেশি মাথা কামায় না, যেহেতু তুমি অলরেডি এমআরসিএস পার্ট 1 পাস করে আসছো। আর এইখানে তোমার অ্যানাটমি দিবে তোমাকে ছবি, ঠিক আছে? খুব দু একটা জায়গায় মালয়েশিয়ার একটা সেন্টারে আমি দেখছি যে ইয়া দিতে, ওরা ডেড বডি দেয়, কিন্তু নর্মালি নর্মালি তোমার ছবি দেয় যদি যদি তুমি কোনো হোটেলে পরীক্ষা দাও, দিল্লিতে হোটেলে পরীক্ষা হয় বা অন্যান্য জায়গায়, তাহলে ওরা ছবি দেয়। ছবিগুলো আসলে গুগল থেকেই দেয় ওরা, নিটার বা গুগল সার্চ করলেও পাবা। কিউবিটাল ফসা, ব্র্যাকিয়াল প্লেক্সাস, স্পাইন, তারপরে তোমার স্কাল, তারপরে তোমার মাসল অফ দা আর্ম, এইসব জায়গা থেকে ছবিগুলো দিবে। এবং প্রত্যেকটা জায়গায় ছবি একই প্রশ্ন ওরা ঘুরে ঘুরে করতেছে কয়েক বছর ধরে, সুতরাং এটা খুব বেশি কঠিন কথা না। তুমি যদি গুগল ড্রাইভ থেকে আগের বছরের কোশ্চেন গুলো দেখে ফেলতে পারো, তাহলে একদম ফুল মার্কস পাবা অ্যানাটমিতে। অ্যানাটমি যে এই তিনটা স্টেশন আছে, ফুল মার্কস পাওয়া সম্ভব এখানে, ঠিক আছে? ওরা শুধু এটা জিজ্ঞাসা করবে না, শুধু জিজ্ঞেস করবে যে এটা কি, ওটা কি, ওটা কি, দুই একটার নাম জিজ্ঞেস করবে যে এটার অরিজিন কোথায়, ইনসেশন কোথায়, মাসলের দু একটা ইম্পর্টেন্ট মাসল, সেরেটাস অ্যান্টেরিয়র হয়তো বা ধরলো, পেক্টোরালিস মেজর ধরলো, হয়তো বা তোমার দেখা গেল যে ট্রাইসেপস ধরলো, ঠিক আছে? এবং এটার মাসল নার্ভ সাপ্লাই কি দেখাইতে বললো, নার্ভটা কোথায়। এটা এটা খুব একটা কঠিন কিছু হওয়ার কথা না। ইটস গো থ্রু দ্য গো থ্রু দ্য পিকচার্স, এবং পিকচার ওয়াইজ পড়তে হবে, এটা একদম মুখস্থ করে ফেলার কিছু নাই অ্যানাটমি। হ্যাঁ, আর প্যাথোলজি, যা যা স্টেশন আছে, ওই টিউবারকুলোসিস, ওই তোমার হসকিন্স ডিজিজ, যা যা আছে ওইগুলাই ওরা রিপিট করতেছে। দুই একটা কোশ্চেন এদিক সেদিক ইদানিং করে, যেহেতু এটা অনেকদিন ধরে রিপিট হচ্ছে। দুই একটা কোশ্চেন কঠিন থাকবে, ধরো তোমাকে 10টা 12টা কোশ্চেন আস করবে, এর মধ্যে একটা দুইটা কোশ্চেন কঠিন থাকবে, তুমি পারবা না, না পারলে নাই, না পারলে তুমি বলবা যে ক্যান আই গো টু দ্য নেক্সট কোশ্চেন, সিম্পল। হ্যাঁ, না পারলে ট্রাই করার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই, ক্যান আই গো টু দ্য নেক্সট কোশ্চেন, ওরা আবার নেক্সট কোশ্চেন যাবে। তোমাকে যতক্ষণ ওই কিউবিকলে বসে রাখবে, তোমার যে এক্সামিনার প্যাথোলজি যে নিচ্ছে, সে শেষ না হলে তোমাকে ছাড়বে না, এবং সময় শেষ না হলে তোমাকে আবার জিজ্ঞেস করবে তুমি যে এই কোশ্চেন গুলো পারো নাই। ফলে তোমার কাছে কোশ্চেন গুলো আবার আসবে যেগুলো পারো নাই। না পারলে এখন দু একটা তুমি পারবা না, 100% মার্কস তুমি পারবা না, এরকম ওরা পরীক্ষাটি হয়ে নিবে যাতে তুমি 100% না পাও। সুতরাং এটাতে ভয়ের কিছু নাই, ভেঙে পড়ার কিছু নাই। যদি একটা সেশন খারাপ হয়ে যায় নলেজে, মানে ধরো অ্যানাটমি একটা সেশন তোমার খারাপ হয়ে গেছে, ডাজন্ট ম্যাটার, ফেল করবে না তুমি। হ্যাঁ, আমরা যখন পরীক্ষা দিলাম, আমার একসাথে পরীক্ষা দিছিলাম আমরা 3 জন। তো আমার আরেক ছোট ভাই জুনিয়র ছিল আমার, ও অ্যানাটমি খুব খারাপ হয়েছে ওর, ও এসে আমরা হোটেলে ছিলাম একসাথে, হোটেলে এসে বলতেছে আমি ফেল করবো ভাই, এই সেই। পরে দেখলাম ওর দুইটা স্টেশন, মানে একটা স্টেশন বেশি খারাপ ছিল, ও কিন্তু পাশ করে গেছে। সুতরাং একটা সেশন খারাপ হইলো, দুইটা সেশন খারাপ হইলো, এরপরে তুমি পরের স্টেশনে মন খারাপ নিয়ে যাবা, ওরকম যেন না হয়। প্রত্যেকটা সেশন আলাদা, প্রত্যেকটাকে আলাদা ভাবে ট্রিট করবা। এবং যদি যদি কোনো একটা স্টেশন খারাপ হয়ে যায়, ডাজন্ট ম্যাটার, তো দোয়া দূরত পরে পরের স্টেশনে ঢুকে যাবা, ঠিক আছে? ওটা নিয়ে মাথায় রাখবা না যে কি দিলাম না দিলাম। অনেকে খুব অ্যাংশাস থাকে, আমাদের এক একজনের পার্সোনালিটি একরকম, তো অনেকে জায়গায় বেশি অ্যাংশাস হয়ে যায়, বেশি ভয় পেয়ে যায়। অত অ্যাংশাস নেসটা কমাইতে হবে। হ্যাঁ, আর অ্যাপ্লাইড স্কিলে তোমার 10টা সেশন ছিল আমাদের সময়ে, 200 মার্কসের।
এটা হচ্ছে ক্লিনিক্যাল এন্ড প্রসিডিউরাল স্টেশন এবং কমিউনিকেশন স্কিল, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট এমআরসিএস পার্ট বি বাঙালি ডাক্তারদের জন্য কমিউনিকেশন স্কিল, কারণ হচ্ছে আমাদের ইংরেজি খারাপ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমরা আমরা কমিউনিকেশন করতে অভ্যস্ত না সিনিয়র জুনিয়রদের সাথে। আমরা কোনোদিন কোনো পেশেন্টের হ্যান্ড ওভার দিই না যে এই পেশেন্ট এই হয়েছে। তোমরা যেটা করতে পারো যারা এমআরসিএস দিবা, তারা একটা প্র্যাকটিস করতে পারো, যারা যে ওয়ার্ডে কাজ করো, যে হসপিটালে কাজ করো, সেখানে তোমার যে রোগীগুলো তোমার ভাগে আছে সেই রোগীগুলোর হ্যান্ড ওভার তুমি সকালবেলা রাউন্ডে স্যারের কাছে, প্রফেসরের কাছে তুমি নিজে দিবা, এবং ট্রাই টু গিভ ইট ইন ইংলিশ। যতটুকু পারো ইংরেজিতে দেওয়ার চেষ্টা করো, যে this patient 25-year-old came with this with the background of this, এবং আজকে এরকম আছে, কালকে মানে আমাদের প্ল্যান এটা। এইভাবে তুমি যদি দিতে পারো তাহলে তোমার এই কমিউনিকেশন স্কিলের ডেভেলপমেন্টটা করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি, এমআরসিএস পার্ট বির জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা হচ্ছে প্র্যাকটিস। শুধুমাত্র প্র্যাকটিস করে 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 এমআরসিএস পার্ট বি পাস করে ফেলা সম্ভব, ঠিক আছে। এখানে খুব জটিল কিছু নাই, কিন্তু প্র্যাকটিসটা করতে হবে একদম তোমার সর্বোচ্চ লেভেলে। হ্যাঁ, সারা দিন রাত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করে দেখবা এক্সামিনেশন যে প্র্যাকটিস গুলো আছে, এইটা ইয়াতে ইউটিউব ভর্তি এক্সামিনেশন প্র্যাকটিস আছে এমআরসিএস এর, কয়েকটা স্টুডেন্ট মিলে করে বানাইছে ওরা এনএইচএস এর। ওইটা যদি ফলো করতে পারো, একদম যা যা বলতেছে ওখানে, যা যা বলতেছে, যেভাবে অনুমতি নেওয়া, এখানে এখানে পেশেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে পেশেন্টের সাথে প্রত্যেকটা স্টেশনে পেশেন্টকে থ্যাংক ইউ জানানো, ইয়ার পরে প্রত্যেক স্টেশনের পরে তোমার হিস্ট্রি হোক, তারপরে তোমার প্রসিডিউর হোক, যাই হোক, তাকে থ্যাংক ইউ জানানো তোমার অবশ্য কর্তব্য শেষে। আর শুরুতে তার কাছে অনুমতি নেওয়া তোমার অবশ্য কর্তব্য, ঠিক আছে। এবং মাঝখানেও তার সাথে যোগাযোগ রাখা, যে ডু ইউ ফিল এনি পেইন আর হোয়াট ইউ ক্যান টেল মি এভরিথিং। যত বেশি কথা বলবা পেশেন্টের সাথে, তত তোমার মার্কস বাড়বে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওরা 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 আসলে তোমাকে যতটা না ডাক্তার হিসেবে দেখতে চায়, তার থেকে অনেক বেশি প্রফেশনাল হিসেবে দেখতে চায়। তুমি প্রফেশনাল, তুমি রোগীর প্রতি দরদ আছে তোমার, রোগীকে তুমি শ্রদ্ধা করতেছো, সেই বোধটা রাখতে হবে, প্রাইভেসি সেন্স রাখতে হবে তোমার রোগীর। কথা বলার আগে অনুমতি নেওয়ার, কোন একটা কোশ্চেন করার আগে, ঠিক আছে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই পুরা স্টেশনেই ওরা আসলে তোমার ধরো যে স্টেশনটা প্রসিডিউরের, যে স্টেশনটায় তুমি ক্যাথেটার করতেছো, ইন্টারপ্রেসক্রিপশন দিচ্ছ, হিস্ট্রি নিচ্ছ, প্রত্যেকটা স্টেশনে কমিউনিকেশনের কিছু মার্ক আছে, ঠিক আছে। ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কমিউনিকেশনটা আমার খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের দেশের সমস্যা কি, আমরা এত বেশি রোগী দেখি, আর আমাদের এনভায়রনমেন্ট এত ইনসেনসিটিভ এনভায়রনমেন্ট, যে আমরা আসলে রোগীর প্রতি দরদি না। হ্যাঁ, রোগীর প্রতি যা খুশি তাই বলে ফেলি, হঠাৎ হুট করে যে রোগীর পেটের উপর থেকে গেঞ্জি সরায় পেটে এক্সামিনেশন শুরু করি। ব্যাপারগুলো আসলে এরকম হওয়া যাবে না। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস থিং। তোমার তো এই সমস্যা যেটা হয়েছে, তুমি গত 5-6 বছর যাবত একটা সিস্টেমে আসো, ওইখান থেকে হঠাৎ করে নিজেকে মানে সাবকনসিয়াসলি তোমার দুই একটা বিহেভ চলে আসবে, যেটা আসলে পরীক্ষার জন্য বিপজ্জনক। সেই জায়গাটায় খুব সাবধান থাকতে হবে, ঠিক আছে। আর যদি বইয়ের কথা বললাম, আমি তোমাকে বললাম বই দরকার নাই, এমআরসিএস পার্ট বি তে বই ছাড়াই তুমি পাস করে ফেলতে পারবা। ইউ নিড দ্য কোশ্চেনস। তোমার আগের 7-8 বছরের সমস্ত কোশ্চেন তোমার হাতে থাকবে, তার উত্তর সহ। এবং তোমরা 3জন পার্টনার মিলে বা 4জন পার্টনার মিলে সারা দিন রাত এসব পড়বা। হ্যাঁ, তোমাদের সময় থাকবে নির্দিষ্ট করে, এই সময়টা আমরা বসবো, প্রতি সপ্তাহ ভাগ করে নেবে। এই সপ্তাহে প্যাথোলজি, এই সপ্তাহে অ্যানাটমি, এই সপ্তাহে ফিজিওলজি, কমিউনিকেশন স্কিল, এই সপ্তাহে প্রসিডিউর, এই সপ্তাহে তোমার হচ্ছে হিস্ট্রি টেকিং। এভাবে ভাগ করে নিয়ে প্রত্যেক সপ্তাহ আলাদা করে তুমি পড়বা এবং প্র্যাকটিস করবা, এবং সেই সপ্তাহ শেষে একটা দিন তোমরা আবার জিনিসগুলো রিক্যাপিচুলেট করবা, যে কিভাবে আমরা মানে রিমেমোরাইজ করবা, যে কিভাবে করা আর একটু বেটার কিভাবে করা যায়। আর যদি বই বলো, যে আই টুক সাম বুক, আমি কিছু বই নিছিলাম, যেমন এই বইটা কাছে রাখতে পারো, এমআরসিএস পার্ট বি অস্কি। ওর মধ্যে কয়েকটা খুব দুই একটা গুরুত্বপূর্ণ পৃষ্ঠা আছে। বইটা অনেক মোটা, তবুও কাছে রাখলে সুবিধা হলো কি, কয়েকটা হিস্ট্রি আছে, যে হিস্ট্রিগুলো আসলে অনেক সময় দুই একটা দিয়ে দিতে পারে, সেই হিস্ট্রি এখান থেকে তুমি পাবা। কয়েকটা প্রসিডিউর স্টেশন আছে, কয়েকটা টেকনিক আছে, এই বইটা দিতে পারো। আর পার্ট বির অ্যানাটমির জন্য এই বইটা আমি ফলো করছিলাম, এই বইটা আমাকে হেল্প করছে সত্যিকার অর্থে। যদি অত আসলে বেশি পড়তে হয় না, তারপরেও যারা আরেকটু ডিটেলে পড়তে চাও অ্যানাটমি, তার জন্য পার্ট বির অ্যানাটমি জেপির এই বইটা খুব চমৎকার, ছবি দেওয়া আছে,
ছবি অনুযায়ী ভাবা, যে ব্র্যাকিয়াল প্লেক্সাস ছবি, তুমি তোমাকে এইভাবে বলতে পারে যে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, তুমি এভাবে বলতে পারবা। ঠিক আছে না? অনেক সময় কোশ্চেন দেওয়া থাকে, ছবি দেওয়া থাকে যে তোমাকে আইডেন্টিফাই করার জন্য এই বইটা খুব চমৎকার। আর এই দুইটা বই অনেক সময় আমি কিনছিলাম, কিন্তু খুব একটা আসলে কাজে লাগছে তা না। তারপরে কিনতে পারো, দুই একটা জিনিস এখান থেকে দেখে নিতে পারো মাঝে মাঝে, সবসময় পড়ার জন্য না, মাঝে মাঝে জাস্ট টু সি সামথিং সামটাইমস, নট ফর অল টাইম। আর একটা বই আছে এই বইটা লাগতে পারে অনেক সময়, এটা পার্ট বির জন্য, বেলিয়ান লাভ রিলেটেড বই, রিভিশন গাইড, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই বিভিন্ন ক্লিনিক্যাল কোশ্চেন এই সেই, মানে তোমার নলেজটাকে আরেকটু কমপ্লিট করার জন্য, পরীক্ষায় পাশের হার আর একটু বাড়ানোর জন্য এই বইগুলো। কিন্তু এই বই একটাও মেইন বই হওয়ার দরকার নেই। তোমার মেইন বই হবে অ্যানাটমির জন্য একটু একটু কাছে রাখতে পারো, আর তোমার মেইন জিনিস হচ্ছে তোমার আগের বছরের কোশ্চেন গুলো সলভ করা। হ্যাঁ, ওগুলো আগে ইয়েতে পাওয়া যেত, তোমার কি বলে এই গুগল ড্রাইভে পাওয়া যেত, কিন্তু এখন আসলে গুগল ড্রাইভ ওরা মনে হয় বন্ধ করে দিচ্ছে, এখন আর ওইভাবে পাওয়া যায় না। এই স্লাইড আর ওরকম ভাবে নাই। মোটামুটি এমআরসিএস এর রিলেটেড আমরা যদি বলি, তাহলে আসলে এই এই হচ্ছে আমাদের গ্রস নলেজ। যদি বলি এমআরসিএস রিলেটেড গ্রস নলেজ, তাহলে এইটুকু হচ্ছে আমাদের গ্রস নলেজ। এর বাইরে আসলে জানতে হলে তোমার যেটা করতে হবে, তোমার সবসময় ওদের ওয়েবসাইটে ঢুকতে হবে। হ্যাঁ, ওরা নতুন নতুন চেঞ্জ আনতে পারে, যেহেতু কোভিড টাইম, ওরা নতুন নতুন অনেক নিয়ম নিয়ে আসতে পারে হুট করে। সেটা জানার জন্য ওদের ওয়েবসাইটে কোনো তুলনা হয় না, দে আর ভেরি গুড। এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা প্রশ্ন উত্তর দিতে পারি। সেতু? জি ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আপনি আসলে এত ডিটেলসে বলেছেন ভাইয়া, এখন পর্যন্ত কেউ প্রশ্ন করেনি। তার মানে সবার এখন হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং আপনি অনেক ডিটেলসে বলে দিয়েছেন বই, তারপরে হচ্ছে কোথা থেকে আমরা কালেক্ট করতে পারি সবকিছুই। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমাদের একটা কমপ্লিট গাইডলাইন হয়ে গিয়েছে সত্যি বলতে। থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ। আর এমনিতে মানে এমআরসিএস রিলেটেড যেটা হয়, যে আমি সবসময় বলি জুনিয়রদের জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে প্ল্যাপ। ইউ শুড লুক ফর দ্য প্ল্যাপ। এমআরসিএস এর দিকে ওভাবে না থাকে। তবে যদি কারো মনে হয় তুমি একদম নিশ্চিত তুমি এমআরসিএস দিয়ে আসতে চাও, তুমি সার্জন হতে চাও, তাহলে এমআরসিএস দিতে পারো। তবে আমি বলবো যে প্ল্যাব দিয়ে এসে তুমি দেখো আসলে সার্জারি ভাল লাগছে নাকি মেডিসিন ভাল লাগছে, তাহলে অনেক রকমের অপশন তোমার খোলা থাকে। আর এমআরসিএস দিলে শুধু একটাই অপশন, তুমি সার্জন হতে হবে তোমাকে। ঠিক আছে? আর স্কোপ যদি বলো, এমআরসিএস দেওয়া চাকরি আসলে স্কোপ আছে অনেক। আর যারা সিনিয়র আছেন, অনেকে সিনিয়র আছে যারা এমআরসিএস দিচ্ছে, তারা অনেকে তার মনে হবে রেজিস্ট্রার হয়ে আসতে বা এরকম। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলবো রেজিস্ট্রার পোস্ট না নেওয়ার জন্য। হ্যাঁ, আগে কিছুদিন এসএসসি হিসেবে কাজ করেন, সিনিয়র হাউস অফিসার হিসেবে কাজ করেন, এনএসএসটা বোঝার চেষ্টা করেন। এনএসএসটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমি এসে নিজে হাবুডুবু খেয়েছি। হ্যাঁ, কোনো মিল নাই আমাদের সাথে এদের। এখানে ডাক্তারি সিস্টেম, এখানকার ওয়ার্ড সিস্টেম, সফটওয়্যার বেস সবকিছু, এবং এটা বুস্ট এবং কমিউনিকেশন করা। একটা সিটি স্ক্যান আপনি করবেন, সেই সিটি স্ক্যান আপনাকে আয়োজন করতে হবে। সিটি স্ক্যান প্রথমে আপনার সফটওয়্যারে দিতে হবে। তো আপনার সফটওয়্যারে আইস নামের সফটওয়্যার আমরা ইউজ করি, ওখানে সিটি স্ক্যানের জন্য লিখতে হবে। লেখার পরে আপনাকে আবার সঙ্গে সঙ্গে যে রেডিওলজিস্ট, অনকল রেডিওলজিস্ট থাকে, প্রফেসর থাকে, ওনার সাথে কথা বলতে হবে, বা কনসালটেন্ট থাকে, ওনার সাথে কথা বলতে হবে। আমি সিটিজেন করতে চাই, উনি আপনাকে দুনিয়ার কোশ্চেন করবে, কেন তুমি সিটিজেন করতে চাও, তার ইজিএফআর কত, রেনাল ফাংশন টেস্ট কেমন, তুমি কেন কন্ট্রাস্ট করতে যাচ্ছ। তার সাথে কথা বলে রাজি করার পরে তারপর রেডিওগ্রাফার সাথে কথা বলতে হবে যে ভাই আমি রাজি করে নিয়ে আসছি, তোমরা এখন সিটি স্ক্যানটা করো। ঠিক আছে, কখন করবো, ওর একটা টাইম দেওয়ার পরে আবার সিস্টের সাথে কথা বলতে হবে যে ক্যান ইউ arrange a porter for the patient, so that patient can't walk, we have to send him through porter। এই পুরা যজ্ঞর মধ্য দিয়ে আপনার ডেইলি যেতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলা তো আগে আপনার আমাদের দেশে এসব না, এরকম তো না। সুতরাং এই জিনিসগুলো বুঝতে হবে। এবং আমি যারা সিনিয়র আছে তাদেরকে বলবো অ্যাটলিস্ট 6 মাস 1 বছর আপনারা এসএস হিসেবে কাজ করেন। এখানে এই দেশে আসলে বেতন সবার কাছাকাছি, খুব বেশি আহামরি মানে কম বেশি না। আমি এখন রেজিস্ট্রার হিসেবে জয়েন করতেছি, কিন্তু আমার বেতন যে খুব বেশি বাড়তেছে তা কিন্তু না। কিন্তু যেটা হয় কি, মানে ইউ নিড এ ক্লিন স্লেট।
এনএইচএস খুব খারাপ, খুব রুথলেস। হঠাৎ আপনি ভালো কাজ করবেন, আপনার ভালো কাজ কেউ চোখে পড়বে না, কিন্তু একদিন আপনি একটা বিপদ করে ফেলবেন, আপনার নামে নানা রকম ঝামেলা শুরু হয়ে যাবে। সুতরাং একটু ধীরে আগানো ভালো। যতই সিনিয়র হন, যেই হন, একটু ধীরে আগাইলে যেটা হয় আপনার জন্য উপকার হবে এনএইচএস। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি যে আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের কমপ্লিট গাইডলাইন দিয়েছেন, এটা আসলে অনেক বেশি হেল্পফুল হবে আমাদের জন্য। ধন্যবাদ সেতু, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক্সিস মেডিকেল তো না, এক্সিস মেডিকেল, জি ভাইয়া। আমাদের পুরো গ্রুপটাকে ধন্যবাদ। পরে আবার কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবো সবাই। জি ভাইয়া, ইনশাল্লাহ পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হতে পারবো ইনশাল্লাহ। দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী সেশন গুলোতে আপনাদের আমাদের পাশে পাবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে।